সব মা বাবাকে বলতে চাই, আপনার ছেলে যখন সরকারি চাকরি কিনা বা বেসরকারি চাকরির স্থায়িত্ব কতটা, বা আপনার ছেলে কত মাইনে পায়, যদি অ্যারেঞ্জ ম্যারেজ হয় বা লাভ ম্যারেজ হয়, আপনারা গিয়ে জানতে চান আপনার মেয়ে কত মাইনে পায়। আমার ছেলের চাকরিটা দুম করে চলে গেলে আপনার মেয়ে টানতে পারবে সংসার? মুশকিল হচ্ছে ছেলেরা একটা মেয়ে পেলে এমন হয়ে যায়, এগুলো জিজ্ঞেস করতে সব ভুলে যায়, তালগোল গল্প পার হয়ে যাচ্ছে। ছোট ছোট সম্পর্কগুলো যখন ভাঙে না, তখন দেখা যাচ্ছে যে কোনো একটা ছেলে সে একটা হয়তো সামান্য ভুল করলো, সেই সামান্য ভুলটাকে বড় করে দেখিয়ে ভিকটিম কার্ড প্লে করে কেউ একজন রিলেশনে ব্রেকআপ। সেটা তো হবে, কারণ আমরা মেয়েদের হাতে সে অস্ত্র তুলে দিয়েছি। তো একটা প্রেশার সবসময় থাকে, সেটা হচ্ছে যে ভালো কেরিয়ারও তৈরি করতে হবে। আবার ভালো কেরিয়ার তৈরি করতে গেলে যেহেতু অনেকটা সময় কেরিয়ারে ইনভেস্ট করতে হয়, সেহেতু যে কোনো ছেলের গার্লফ্রেন্ডদের পক্ষ থেকে একটা অভিযোগ আসে যে ও কেরিয়ার নিয়ে ব্যস্ত কিন্তু সময় দেয় না। আমরা পুরুষ মানুষের উপর একটু বেশি প্রেশার দিয়ে ফেলেছি যে তোমাকে ভালো কেরিয়ার করতে হবে, তোমার ড্রেসিং সেন্স দারুণ হতে হবে, তোমার সেন্স অফ হিউমার খুব ভালো হতে হবে, তুমি খুব ভালো ফ্যামিলি থেকে বিলং করতে হবে, তোমার পারলে টাকা পয়সা প্রপার্টি কত কী আছে সেটাও ভালো হতে হবে, সব তোমার হতে হবে। আমি জানতে চাই মেয়েরা, তোমরা হোয়াট ইউ আর ব্রিঙ্গিং অন দ্য টেবিল, তোমরা কী নিয়ে আসছো, কী আনছো? ছেলেদের এটা জিজ্ঞেস করা উচিত, তোমরা কী নিয়ে আসছো ভাই? মুশকিল হচ্ছে ছেলেরা একটা মেয়ে পেলে এমন হয়ে যায়, এগুলো জিজ্ঞেস করতে সব ভুলে যায়, তালগোল গল্প পার হয়ে যাচ্ছে। এখানে খুব গন্ডগোল। তাহলে যেই মেয়ে কেরিয়ার তৈরি করছে সে কি একটা পুরুষকে অত সময় দিতে পারে? আক্ষরিক অর্থে যেই মেয়ের কেরিয়ার আছে, যেই মেয়ে কেরিয়ার ওরিয়েন্টেড, সেও কিন্তু কোনো পুরুষ মানুষকে অত সময় দিতে পারে না, এবং তার এসব ভাবার সময়ও নেই, তাই না? তাহলে আমার কাছে পরিষ্কার একটা প্রশ্ন, এই প্রেশার পুরুষ মানুষকে যে দেয়া হবে যে তুমি আশা করছো সেই ইমোশনালি ম্যাচিওর হবে, আর ইউ ইমোশনালি ম্যাচিওর? সে এটা হবে, সে ওটা হবে, তুমি সেগুলো? আমি সব পুরুষ মানুষকে একটাই কথা বলতে চাই, সেই ইয়াং জেনারেশন হোক কি বিয়ের জন্য যারা একদম তৈরি, তারাও প্রথমে আপনারা জানতে চান যে হোয়াট দে আর ব্রিঙ্গিং অন দ্য টেবিল, ওরা কী নিয়ে আসছেন। সব মা বাবাকে বলতে চাই, আপনার ছেলে যখন সরকারি চাকরি কিনা বা বেসরকারি চাকরির স্থায়িত্ব কতটা, বা আপনার ছেলে কত মাইনে পায়, আপনারা মেয়ে যদি অ্যারেঞ্জ ম্যারেজ হয় বা লাভ ম্যারেজ হয়, আপনারা গিয়ে জানতে চান আপনার মেয়ে কত মাইনে পায়। আমার ছেলের চাকরিটা দুম করে চলে গেলে আপনার মেয়ে টানতে পারবে সংসার? আপনার মেয়ের কি কন্ট্রিবিউশন হবে এই সংসারে? আপনার মেয়ে ইএমআই এর কি ভাগ দেবে ফ্ল্যাট কেনা হলে? আপনার মেয়ে গাড়ি কিনলে ইএমআই এর 50 টাকা দেবে? কেন জানতে চান না আপনারা এই কথাগুলো? আননেসেসারি কেন আপনারা মেহেন্দি সঙ্গীত রিসেপশনে ব্যস্ত হয়ে আছেন? আননেসেসারি কেন আপনারা ন্যাকামি করছেন যে দিদি মেয়ে তো নেই, ভাবছিলাম মেয়ে আসবে বলে নিজের সব গায়ের গয়না খুলে দিয়ে দিচ্ছেন? আননেসেসারি কেন পাশের পাড়ার বা যা ননদ আর বোনের ছেলের বউয়ের সঙ্গে কম্পিটিশনে নেমে তাকে সব গয়না দিচ্ছেন আর তাকে নিয়ে নিয়ে গিয়ে বাজারে ঘুরছেন? তার থেকে অনেক বেশি জরুরি এগুলো জানতে চাওয়া যে আপনার মেয়ে কী মাইনে পায়, আপনার মেয়ের চাকরির স্থায়িত্ব কতটা, ফ্ল্যাট আর গাড়ি কিনলে আপনার মেয়ে ইএমআই দেবে? জরুরি না এগুলো জানতে চাওয়া? সংসারে কি কন্ট্রিবিউশন হবে আপনার মেয়ের? এক্সপেক্ট করছেন সবই আপনার ছেলে দেবে, তারপরে এসে আমাদের কাছে কে দেখো কে পড়ছেন, দুটো তো একসঙ্গে হতে পারে না। অনেক বাড়িতেই শুনছি, অনেকের কাছে শুনছি, ছেলের বউ যা চাকরি করে তার একটা পয়সা সে খরচা করে না সংসারে। কেন? এগুলো আগে কেন কথা বলে নেননি? তাই না? এগুলো তো আপনাদের আগে কথা বলে নেওয়া উচিত। আগে আপনারা কেন কথা বলেন না? তখন আপনারা এমন বিভোর। ডেফিনেটলি আরেকটা সেকেন্ড প্রবলেম আসছে এই সময়, সেটা হচ্ছে যে ধরুন কোনো ছেলে, তোমার কোনো মহিলা বেস্ট ফ্রেন্ড থাকতে পারবে না, কিন্তু তার যে গার্লফ্রেন্ড আছে তার কোনো ছেলে বেস্ট ফ্রেন্ড আছে। কেন থাকতে পারবে না? ছেলেরা কেন রাজি হয় শর্তে? এইটা নিয়ে কিন্তু টিনেজার বা কলেজ স্টুডেন্টদের বহু সমস্যা। না, আমার কথা হচ্ছে কেন ছেলেরা রাজি হয়, আমি এটা জানতে চাই। এটার জন্য তো কোনো মামলা করা যায় না, এটার জন্য নিশ্চয়ই পুলিশেও ধরানো যায় না। তখন কিন্তু ছেলেরা একেবারে হাসি হাসি মুখে রাজি হয়ে যায় সব কিছুতে, কারণ আমার একজন গার্লফ্রেন্ড হয়েছে, সেটাই তো আমার জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। আমি এগুলো একদম শুনতে রাজি না। ছেলেরা প্রথম থেকেই পার্সোনালিটি নষ্ট করে দিয়েছে মেয়েদের কাছে। কেন রাজি হয় আমি জানতে চাই। এর জন্য মামলা করা যায়? এর জন্য কোনো ধারা আছে বিএনএসে? আছে? নেই। রাজি হয় কেন? কারণ তার পার্সোনালিটি নেই। কারণ তো সে তখন এই মেয়েটার জন্য পাগল, সে তখন বন্ধুদের সামনে একটা প্রাইজ পজিশন হয়েছে। কেন তুমি রাজি হয়েছো? এই ছোট জিনিস অনেক বড় হয়ে দাঁড়াবে কিন্তু তারপরে। তখন তুমি মা বাবার সঙ্গে থাকতে পারবে না, তোমার কোনো আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ রাখা যাবে না, তোমার যারা এতদিনের বন্ধু বান্ধবের গ্রুপ আছে কোথাও তুমি যেতে পারবে না। এটা কিন্তু পরে সেখানে পর্যবসিত হয়।
এটা বুঝতেই পারে না ছেলেরা, ছোট্ট ছোট্ট জিনিস। তুমি রাজি হয়েছো কেন? আপনি ছোট জিনিস বললেন বলে মনে পড়লো আর একটা জিনিস, যেটা এই যে ধরুন বিবাহিত পুরুষদের যে সমস্যা, সেটা কিন্তু আলটিমেটলি প্রবলেম আসে যে বহু মহিলা ভিকটিম কার্ড প্লে করে। না না, সেটা একটা কথা বলি, আমাদের পার্লামেন্টে কি কথা হচ্ছে, পশ কেন পার্লামেন্টেও করা হবে না? তা আমি তো যতদূর জানি যে এমপি যেটা সাংসদ, সেটা তো একটা জেন্ডার নিউট্রাল ব্যাপার। যারা এমপি হয়ে আমাদের দেশে যান তারা কি করেন, আমাদের দেশের ল মেকার, তারা আমাদের দেশের আইন কানুন ফিসকাল পলিসি সব পলিসির মধ্যে তারা থাকেন। তাহলে তাদেরকেই আমরা সাবালক হতে দিচ্ছি না, তাদেরকে আমরা মহিলা করে রেখে দিতে চাইছি, মানুষ হতে দিতে চাইছি না। কিনা পার্লামেন্টেও আমরা পশ চালু করব, পার্লামেন্টে তাদেরকে আমরা ভিকটিম কার্ড খেলতে দিতে চাইছি, তাহলে এমনি সাধারণ মহিলারা তো খেলবেনি। কি অবস্থায় আমরা পৌঁছে গেছি, আমরা পার্লামেন্টে বলছি কেন পশ চালু হবে না, প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ ওমেন। ছি 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 ছি, আমরা কোথায় আছি? আমার লজ্জা হয় যে যাদের নাকি আমরা ভাবছি, যারা আমাদের ল মেকার, যারা নাকি আমাদের ফিসকাল পলিসি নিয়ে আলোচনা করবেন, যারা নাকি আমাদের জিডিপি নিয়ে আলোচনা করবেন, তাদেরখানে আমরা ভাবছি গিয়ে পশ কেন চালু হবে না। এটা এই লজ্জা রাখার জায়গা আছে? তারা নাকি ভিকটিম কার্ড খেলবেন ওখানে গিয়ে। তারা তো মানুষই হয়ে উঠতে পারলেন না, তাহলে তারা আবার কিসের ইকুয়ালিটির কথা বলেন? আমরা নাকি আবার বলছি আমরা মহিলাদের সব জায়গায় সুযোগ দিচ্ছি, আমাদের মহিলা সাংসদ বেড়ে চলেছেন। এসব কি আমি ঠিক বুঝতে পারি না। শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে। ডেফিনেটলি আমি এখানেও বলছি যে ছোট ছোট সম্পর্কগুলো যখন ভাঙে না, তখন দেখা যাচ্ছে যে কোনো একটা ছেলে সে একটা হয়তো সামান্য ভুল করলো, সেই সামান্য ভুলটাকে বড় করে দেখিয়ে ভিকটিম কার্ড প্লে করে কেউ একজন রিলেশনে ব্রেকআপ করে। সেটা তো হবে, কারণ আমরা মেয়েদের হাতে সে অস্ত্র তুলে দিয়েছি, তো তুলে দিলেই সেটা হবে প্রয়োগ। যার ইউজ থাকে তারই তো মিস ইউজ হয়, পুরুষের হাতে তো কিছু নেই। আর যেটুকু নেইও সেটা বুঝে বললাম যে যে জিনিসটাই বললাম কোনো মামলা হয় না, সেটাও পুরুষ মানুষ আগে থেকে মাথা নিচু করে মেনে নেন। কেন নেব, কেন নেব, আমি এটাই জানতে চাই। নেওয়ার তো জায়গা নেই। এই যে বললাম না যে ভিকটিম কার্ড খেলতে দেওয়া মেয়েদের হাতে, এটা করে না, মেয়েরা বুঝতে পারছেন না, মেয়েরা সারাক্ষণ অবজেক্টিফাইড হয়ে যাচ্ছেন, সাবজেক্ট হয়ে উঠতেই পারলেন না আর কোথাও। মেয়েদের কোনো লজ্জাই নেই, মেয়েরা নিজেরা, আপনারা তো প্রতিবাদ করবেন, কই সেবেলা তো হোক কলরব শুনি না যে আমাদের কেন এরকম অবজেক্ট করে রাখা হচ্ছে। ইভেন পার্লামেন্টে গিয়েও বলতে লজ্জা হয়। এই জন্যে কিন্তু মেয়েদের সম্পর্কে আজকাল বলা হচ্ছে, সেদিন একটা কোটেশন দেখলাম বিদেশি এক ভদ্রলোকের, যে পৃথিবী জোড়া 80% মহিলার যদি মানে একটা রিলেশনশিপ থেকে সেক্স সরিয়ে নেওয়া হয় আর বিশেষ কিছু দেওয়ার নেই। আর বেশিরভাগ মহিলারও মানে যদি একটা এমটি রিলেশনশিপ থেকে মানি সরিয়ে নেওয়া হয়, মানে টাকাটাকে সরিয়ে নেওয়া হয়, বেশিরভাগ 80% মহিলার কোনো রিলেশনশিপে থাকার ইন্টারেস্টই দেখাবেন না। এটা কি মহিলাদের জন্য খুব সম্মানের বিষয় হচ্ছে? আমার কথা নয় কিন্তু, একজন মানে অত্যন্ত নামী, তিনি মানে সোশ্যাল অ্যাক্টিভিস্ট, তার কথা, ইউএসের, আমার কথা নয়। আবার রেড়ে করে পড়বেন না আমি বলেছি, আপনার তো স্বভাব আছে কিছু দেখলেই ভাবা আমি বলেছি। একদমই তাই। এর থেকে লজ্জার কিছু হতে পারে যে মেয়েদেরকে এইরকমভাবে মূল্যায়ন করা হচ্ছে? আপনারা সব মেনে নিলেন তো, আপনাদের অবজেক্টিফাই করা হলো, আপনারা মেনে নিচ্ছেন। এই যে ধরুন ফিল্মে এই যে সমস্ত আইটেম ডান্সগুলো দেখানো হয়, যারা নাচ করেন তাদের কি সত্যি দরকার আছে এগুলো করার? সেসব দিন আপনারা কি মনে করেন এখনও আছে যে জোর করে নিয়ে গিয়ে এগুলো করানো হচ্ছে? তারা তো নিজের ইচ্ছে এগুলো করেন, কারণ কোটি কোটি টাকা পান এগুলো করে তারা। তো এই নাচগুলো করার দরকার আছে ওনাদের? যে ধরনের জামা কাপড় পরে, যে ধরনের অঙ্গভঙ্গি করে, শুধু ফিল্ম কেন, এখন তো সোশ্যাল মিডিয়াতেও এই ট্রেন্ড চলে এসেছে। রিল করেন যে ওনারা, ওটিটিতে যে ধরনের জিনিসগুলো করেন, তা তারা কাদেরকে জোর করে এগুলো করানো হয়? করানো হয় জোর করে কাউকে? তো ওনারা করেন কেন? এত এত টাকার বিনিময়েই তো করেন। ডেফিনেটলি পর্নোগ্রাফি ইজ সামথিং ডিফারেন্ট, দ্যাটস আ ইন্ডাস্ট্রি। আমি সেখানে যাচ্ছি না, কিন্তু সেটা নিয়ে আমি কথা বলছি না। আমি হচ্ছে এই যে জিনিসগুলো কেন ওনারা করেন? করেন তো হাসি হাসি মুখে করে গিয়ে তো, এবং তাদের যে অঙ্গভঙ্গি, তাদের যা মুখভঙ্গি, করেন না পয়সার বিনিময়ে? কেন করেন আপনারা? তারপরে তো বলতে পারবেন না আমাদের ভোগ্যপণ্য কেন বলা হয়। আপনারা তো চান ভোগ্যপণ্য হতে, আপনারা তো চান ওগুলো করতে। এমন এমন মহিলারা ওগুলো করেন, আমি নাম করতে চাই না, যে তাদের তো কোটি কোটি কেন 1000 কোটি টাকা আছে বললেও কম বলা হবে। একদমই তাই। আমি আপনাকে শেষ মানে যেহেতু এই প্রশ্নটা করছি, সেটা হচ্ছে একজন পুরুষ অধিকার কর্মী হিসাবে আমাদের
মানে আপনার আগের যে পডকাস্টটা ছিল সেখানে বহু ইত্যাদি ইত্যাদি প্রশ্ন এসেছিল যে এই মহিলাদের দেখতে পান না ইত্যাদি আমি ইত্যাদি। ছোট কথায় যাব। নোরা ভিনসেন্ট অতি নামী ফেমিনিস্ট, হয়তো সবাই জানেন, জানি না যারা এখানে আমাকে গালাগাল করেন তারাই পড়াশোনাটুকু রাখেন কিনা। নোরা ভিনসেন্ট অতি নামী ফেমিনিস্ট সারা পৃথিবীর। তিনি একবার ভাবলেন যে তিনি একটু পুরুষ সেজে দেখবেন 2 বছর, যে ঠিক এক্স্যাক্টলি কী ব্যাপারটা, মানে পুরুষ হলে কীরম লাগে। উনি পুরুষ সেজেছিলেন 2 বছর, তারপর 1.5 বছরের পরে আর থাকতে পারেননি, মহিলা হয়ে গেলেন উনি। আবার দেখলেন যে পুরুষ মানুষের প্রতি নারীদের দুর্ব্যবহার এবং সব কিছু এত খারাপ, উনি বললেন এটা জাস্ট নেওয়া যাচ্ছে না। এবং ওনাকে তখন জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কি মহিলা হয়েই তাহলে থাকতে ভালোবাসবেন? বললেন আগে আমি অন্য কারণে ফেমিনিস্ট বলে থাকতে ভালোবাসতাম, এখন আমি অন্য কারণে থাকতে চাইছি মহিলা হয়ে। কারণ পুরুষদের যে প্রবলেম, পুরুষদের সঙ্গে যে দুর্ব্যবহার, পুরুষদের প্রতি যে মেন্টালিটি সমাজের বা মহিলাদের, সেটা জাস্ট নেওয়া যাচ্ছে না। সেই জন্য আমি মনে করছি আমি মহিলা হয়েই ভালো আছি। আর পুরুষদের ব্যাপারটা কেউ বুঝতেই পারেন না, উনি সেই কারণে তখন মহিলা হয়ে থাকতে চাইছেন।